নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি জিয়া মহারাজের মাকে বলছে, এই জন্য আমি ওল্ডিদের সাথে কথা বলি না। সুপার ফেলোর বাবা মা আপনারা এইটুকু একটা সিদ্ধান্ত নিতে পারছেন না? আমি যদি আপনাদের ছেলের গার্লফ্রেন্ড হতাম না, তাহলে ওকে আমি আচ্ছা করে শায়েস্তা করতাম। তখন শিব বলে, ও তাই নাকি? তখন এই নিয়ে তাদের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে যায়। এই ওর পেছনে লাগে, ওই ওর পেছনে লাগে, আর মহারাজের বাবা মা তাকিয়ে দেখতেই থাকে। ইতিমধ্যেই তখন সেখানে চলে আসে সোমনাথ, আর মা মা করে কাঁদতে থাকে। সোমনাথকে দেখে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। পূর্ণিমা বলে, সোমনাথ তুই সারা রাত কোথায় ছিলিস? বলে যে মরতে মরতে বেঁচে উঠেছি আর বাড়িতে ফিরে এসেছি। এটা শুনে তো পূর্ণিমা আরো অবাক হয়ে যায়। মহারাজের বাবা তখন বলে, মরতে মরতে নাকি মারতে মারতে? পূর্ণিমা বলে, কি বলছো এসব তুমি? তখন সোমনাথ বলে, তুমি চুপ করো, তোমার প্রশ্রয়ে আজকে এই সমস্ত কিছু হয়েছে। পূর্ণিমা অবাক হয়, কি বললি? ওনার প্রশ্রয় মানে? তখন সোমনাথ মনে মনে বলে, বলে দেব নাকি বলবো না? না, বলেই দিই। তারপরে যখন বলতে যাবে তখন ভাবে যে না, আমি যদি সত্যিটা বলে দিই তাহলে তো মহারাজ সত্যিটা বলে দেবে যে আমি পূজা আর আবিরকে মারতে গেছিলাম, মারার চেষ্টা করেছিলাম, অ্যাক্সিডেন্টটা আমার জন্যই হয়েছে। তখন তো সবাই মিলে ওই বিক্রমের সত্যিটাও জেনে যাবে। না না, কাউকে বলা যাবে না। এই ভেবে চুপ করে থাকে সোমনাথ। সোমনাথ তখন আবার মা মা করে মায়ের গলা জড়িয়ে ধরে। তখন পূর্ণিমা বলে, ইস, তোর গা দিয়ে কেমন একটা বিদঘুটে গন্ধ বেরোচ্ছে, কিসের গন্ধ? তখন সোমনাথ বলে, মরার। তখন বলে, কি? বলে, না না, আসলে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছি তো, তাই তোমার কথা খুব মনে পড়ছিল, তাই আর কি, এটা ওটা বলে তার মাকে বুঝিয়ে দেয়। ওদিকে রিয়া বলছে, এটাই তোমার এল্ডার ব্রাদার? এ কি সবসময় এরকম মামাই করতে থাকে? মনে হচ্ছে দুধের দাঁতগুলো এখনো ভাঙেনি। তখন শিব বলে, দুধের দাঁত ভাঙেনি, কিন্তু বীজ দাঁত ঠিকই গজিয়েছে। তখন চিয়া বলে, এই কথাটা কি আমাকে শুনিয়ে বললে? তখন শিব চুপ করে থাকে, আর কিছু বলে না। এরপরে সোমনাথ মহারাজের খোঁজ করে। মহারাজ তখন বলে, এই তো আমি আছি, তো আমি এসেছি, অনেকক্ষণ আগে এসেছি, তোরই অপেক্ষা করছিলাম। মহারাজকে দেখে তো সোমনাথ ভয় পেয়ে যায়। কালকে রাত্রের দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। এদিকে জয়ন্ত মনে মনে ভাবছে, আমি তো মর্গের ঘরে ভালো করে তালা লাগিয়ে এসেছিলাম, তাহলে তালা কি খুললো? তাহলে কি মহারাজ ছাড়িয়ে এনেছে সোমনাথকে? জয়ন্ত এমনটাই ভাবতে থাকে মনে মনে। এদিকে তো মহারাজ সোমনাথকে বলছে, মাকে সত্যিটা বল, কালকে রাতে কোথায় ছিলি? বল, মা জানতে চাইছে, বুঝতে পারছিস না? মা শুনতে চাইছে। তখন সোমনাথ বলে, না না ভাই, বলিস না, বলিস না প্লিজ। তখন মহারাজের মা বলে, আমি শুনবো, বল কি হয়েছে। সোমনাথ তো কিছুতেই বলবে না। মহারাজ বলে, কালকে পূজা আর আবিরের ঘরের বাইরে ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছিল, ভয় দেখাচ্ছিল তাদেরকে। এটা শুনে তো পূর্ণিমার বাড়ির লোকজন অবাক হয়ে যায়। বলে, কি ছায়া সেজে? বলে, হ্যাঁ, ছায়া সেজে তাদের ঘরের বাইরে ঘুরঘুর করছিল হসপিটালে। তখন বলে, তুই হসপিটালে কি করছিলি এত রাত্রে? তারপরে মহারাজ বলে, তারপরে পথ ভুল করলে যা হয় আর কি, পথ ভুল করে সে মর্গে ঢুকে পড়ে, সেখানেই সারা রাত কাটিয়েছে, সেই জন্যই তার গা দিয়ে এই দুর্গন্ধটা বেরোচ্ছে। এইসব শুনে তো পূর্ণিমা খুব অবাক হয়ে যায়। বলে, তুই হসপিটালে কি করছিলি? এরপরে মহারাজ আরো কিছু বলতে গেলে সোমনাথ তো কিছুতেই বলতে দেবে না। মহারাজের হাত ধরে টেনে নিয়ে যায় অন্যদিকে। বলে, না না, কিচ্ছু বলবি না তুই। বলে, আরে বলতে দে, যে তুই এই অ্যাক্সিডেন্টটা তুই করিয়েছিলি। আচ্ছা, না হলে এটা, না হলে কমসে কম এটা বলতে দে যে ওই ছোটবেলাকার সেই বিক্রম দাদাকে তুই ঠেলে ফেলে দিয়েছিলি। বলতে দে, আজকে এই ল্যাটাটা চুকে যাক। তখন সোমনাথ কিছুতেই বলতে দেবে না। সোমনাথ তখন মহারাজকে নিয়ে উপরে ঘরে চলে যায়। পূর্ণিমা এই সমস্ত কিছু দেখে একটু অবাক হয়ে যায়। মহারাজকে উপরের ঘরে নিয়ে গিয়ে সোমনাথ মহারাজকে রিকোয়েস্ট করতে থাকে মহারাজের পা ধরে, যে ভাই আমাকে ছেড়ে দে, আমাকে আমাকে আমার জীবনটা নিয়ে ছেড়ে দে প্লিজ, আমাকে ভালো থাকতে দে, আমার সুখের জীবনটা নষ্ট করে দিস না, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি কিচ্ছু করব না, কালকে রাতেও তুই আমার সাথে যা যা করেছিস আমি সবকিছু ভুলে যাব, আমি কিচ্ছু মনে রাখবো না। মহারাজ তখন বলে, এত সহজে তুই পূজাকে খুন করতে চাইলি, আবিরকে মেরে দিতে চাইলি, এত বড় একটা ঘটনা ঘটালি, আর এত সহজে আমি তোকে ছেড়ে দেবো? তখন সোমনাথ বলে, তোর কাছে কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে তোর কাছে? পরে মহারাজ সোমনাথের মুখটা চেপে ধরে আর বলে, প্রমাণ লাগবে তোর? এইভাবে যদি কিছুক্ষণ চেপে ধরে থাকি না, তুই নিজেই প্রমাণ হয়ে যাবি আর নিজেই রাজসাক্ষী হয়ে যাবি। সোমনাথ তো কিছুতেই হাতটা ছাড়াতে পারে না মহারাজের, খালি লাগছে লাগছে করে যাচ্ছে। এরপরে সোমনাথকে বলে দেয় মহারাজ ভালো করে, যে পূজা আর আবিরের থেকে কিন্তু দূরে থাক, না হলে এবার জ্যান্ত অবস্থায় মর্গে পাঠিয়েছি, এরপর কিন্তু মৃত অবস্থাতেই পাঠাবো। এরপরে তো মহারাজদের ঘরের বাইরে ভিড় লেগে যায়। মহারাজের বাবা, শিব, মহারাজের মা, এমনকি চিয়াও সবাই মিলে চলে আসে। মহারাজ মহারাজ করে ডাকছে, ভাবছে যে ভেতরে মারামারি করছে নাকি, ডেকে যাচ্ছে, কিন্তু কারো সাড়া পাচ্ছে না, কেউ কোনো কথা বলছে না। তখন সেখানে চিয়া আসে। চিয়া এসে পূর্ণিমাকে আরো ভয় দেখাতে থাকে, যে হিমান তো মারছে, কিক মারছে, ঘুষি মারছে, এই সমস্ত কিছু বলতে থাকে। পূর্ণিমা বলে, দেখো তুমি কিন্তু আমাকে ভয় দেখিও না, না হলে এবার আমি তোমাকে এমন মার মারবো। বলে, কি আপনি আমাকে মারবেন?
ঠিক আছে, চলুন তাহলে আমাদের মধ্যে একটা রেষারেষি হয়ে যাক। শিব বলে, দেখো এই সমস্ত কিছু করতে যেও না, যদি তুমি এই সমস্ত কিছু করো তাহলে কিন্তু এবার আমি তোমাকে মারবো। বলে, কি তুমি? তখন একটা কুনি দিয়ে বাড়ি মারে চিয়া শিবকে, আর শিব ওটাতেই কাহিল হয়ে যায়। এরপরে সোমনাথ উঠে মহারাজকে ব্ল্যাকমেল করতে থাকে। মহারাজকে বলে যে, দেখ আমিও ভালোই চাই, আমিও কারো ক্ষতি চাই না, কিন্তু যদি তুই আমাকে মারার চেষ্টা করিস কিংবা পূজার আবির যদি না থামে, তাহলে কিন্তু সব থেকে বড় ক্ষতিটা যার হবে সেটা কিন্তু মায়েরই হবে। তাই পূজা আর আবিরকে থামা, না হলে কিন্তু এরপরে অনেক বড় বিপদ হয়ে যাবে, আর সব থেকে বড় বিপদ যদি কারো হয় সেটা মায়ের। মহারাজ তো এই কথা শুনে ভয় পেয়ে যায়। মহারাজ বলে, না, মায়ের কিচ্ছু হবে না, মায়ের কিচ্ছু হতে পারে না। মহারাজ যখন ভয় পেয়ে যায় তখন সোমনাথ সেটা সুযোগ নিয়ে আবারও বলতে থাকে, তাহলে তুই যদি তাই চাস তাহলে পূজা আর আবিরকে থামা, তাহলে মাও ভালো থাকবে। মহারাজ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর সোমনাথের চোখ মুখ কিন্তু মহারাজের ভালো লাগে না। মহারাজ তখন সোমনাথকে আবারও মারে আর বলে যে, তোর কথায় আমি ভয় পাই না, যদি পূজার আর কোনো ক্ষতি করার তুই চেষ্টা করেছিস তাহলে কিন্তু এরপরে তোকে মারতেও আমি দ্বিধাবোধ করব না। সোমনাথ তখন বলে, শোন, বাইরে একবার কানটা পেতে শোন, যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে মায়ের কি হবে একবার শোন। তখন বাইরে থেকে পূর্ণিমা চিৎকার শুনতে পায় মহারাজ যে, সোমনাথকে ছেড়ে দে, যদি সোমনাথের কিছু হয় আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব, তুই কিন্তু আর কোনোদিনও আমার মুখ দেখতে পাবি না। আর ব্যাস, মায়ের কথা শুনতেই মহারাজ কাহিল, কারণ মা বলতে তো অন্তঃপ্রাণ মহারাজের। মহারাজ শিবকে ছেড়ে দেয়। এরপরে প্রিয়াঙ্কা আসে দৌড়তে দৌড়তে, যে কি হয়েছে, কি হয়েছে এখানে? বলে, কিছু না, হিম্যান একটু তোমার সোনাকে সাইজ করছে। বলে, কেন? আমার সোনা অত সুন্দর দেখতে, তাকে আবার সাইজ করতে হবে কেন? কই দেখি, শরত শরত। তখন প্রিয়াঙ্কা কান পাতে দরজায়। মহারাজ যে সোমনাথকে বলছে যে পূজার কিছু হলে মহারাজ সোমনাথকে ছেড়ে কথা বলবে না, এই কথাটা প্রিয়াঙ্কা শুনে ফেলে। প্রিয়াঙ্কা তখন সাইডে এসে ভাবতে থাকে, এরকম কেন কথা বলছে? তাহলে কি পূজার অ্যাক্সিডেন্টের পেছনে, পূজার আবিরের অ্যাক্সিডেন্টের পেছনে সোমনাথের মানে সোনার হাত আছে? তার অ্যাক্সিডেন্টের পেছনে এখনো কোন সত্যি আছে যেটা আমি জানি না? পূজার আবির যখন জুবেনাইল হোমে যায়, পূজা কি একটা বলার চেষ্টা করছিল, কোনো একটা সত্যির কথা, আর ঠিক জুবেনাইল হোমে সত্যিটা যাচাই করার পরেই কিন্তু তাদের অ্যাক্সিডেন্টটা হয়েছে। প্রিয়াঙ্কা তখন ভাবে, তাহলে কি জুবেনাইল হোম, আমার দাদার অ্যাক্সিডেন্ট, পূজা, সোমনাথ, প্রিয়াঙ্কা, মানে আমি, আমার দাদা আর কি, এরা সবাই কোনো না কোনো ভাবে একে অপরের সাথে যুক্ত? কিন্তু কানেকশনটা কি, আর সত্যিটাই বা কি, এটা আমাকে খুঁজে বের করতেই হবে। প্রিয়াঙ্কা এমনটাই মনে মনে ভাবতে থাকে। সন্দেহ তো প্রিয়াঙ্কার মনে আগেই ছিল, কিন্তু এবার সন্দেহটা আরো তীব্র হয়। পূজা এসেছে। কি হয়েছে? তখন তো মহারাজের বাবা বলে, এই যে সোমনাথ ভেতরে ঢুকে দরজা লাগিয়েছে, তারপর যে কি করছে দুজনে কিছু বোঝা যাচ্ছে না। চিয়া বলে, এই তো হিম্যানরা এবার নিশ্চয়ই দরজা খুলবে, কারণ তার সি ওম্যান চলে এসছে। এবার সি ওম্যান ডাকলে কিন্তু হিম্যান দরজা খুলতে বাধ্য, কারণ আফটার অল দে লাভ ইচ আদার সো মাচ। পূজা শুনে খুশি হয়। পূজা তখন নিজে ডাকতে থাকে। এবার পূজা ডাকতে থাকে, মিস্টার মাথা গরম, কি করছো? ভেতরে দরজাটা খোলো না। মহারাজ তো চিন্তায় পড়ে যায়, পূজা এই শরীর নিয়ে নিচে নেমে এসছে। তখন তাড়াতাড়ি যায় দরজাটা খুলতে। পরে মহারাজ দরজা খুলে বেরিয়ে আসতে এদিকে প্রিয়াঙ্কা সোনা সোনা করে ঢোকার চেষ্টা করে, কিন্তু মহারাজ সামনে চলে আসে, কিছুতেই পারে না। তারপর অনেক কষ্টে ভেতরে ঢোকে। এরপর এক এক করে মহারাজের মা বাবা সবাই ভেতরে যায়। বাইরে থাকে সি বা চিয়া। মহারাজ পূজাকে বলছে, তুমি এই শরীর নিয়ে কেন নিচে নেমে এসছো? পূজা বলে, আরে আমার কথা ছাড়ো, তুমি যে চিৎকার চেঁচামেচি করছো তোমরা এখানে, এতে আমি কেন, পুরো পাড়ার লোক যে জমা হয়ে যায়নি সেটা তোমার ভাগ্য। কি করছিলে বলো তো তুমি ভেতরে? তখন ওদিকে চিয়া আর কি পাশ থেকে বলে যে অ্যাকশন। মহারাজ তো হাসে। পূজা বলে, কি? মহারাজ বলে, ও তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি চলো। তখন মহারাজ জোর করে পূজাকে ঘরে নিয়ে যায়। এদিকে চিয়া বলছে, আমি গেলাম হিম্যান আর সিওম্যানের লাভ স্টোরি দেখতে, তুমি এখানে থাকো স্টুপিড ফেলো। তখন শিব বলে, খবরদার, তুমি কোথাও যাবে না, বলে চিয়ার হাতটা ধরে নেয়। মহারাজ বলে, কি করছো তুমি বলো তো, কেন গেছিলে? তখন পূজা বলে, কি করবো বলো তো, নাকে যদি রহস্যের গন্ধ পাই তাহলে যাবো না, দেখবো না। পূজা বলে, আচ্ছা সেসব কথা বাদ দাও, বলো তো কি করছিলে সোমনাথ মুখার্জির সাথে ঘরের দরজা বন্ধ করে? চিয়া বলে, রোম্যান্স। চিয়া, শিব, জয়ন্ত সবাই ঘরের মধ্যে চলে আসে। বলে, কি রাইট হিম্যান? বলে, হ্যাঁ রাইট, চিয়া দ্য এঞ্জেলস অলওয়েজ রাইট। মহারাজ বলতে থাকে। এদিকে বলে চিয়াকে, রোম্যান্স না ছাই, একবার ডান দিকে তাকিয়ে দেখো। ওই পোড়া বিছানাটার দিকে তাকাতে বলে। চিয়া তখন তাকায়, বলে, ও এম জি, কি হয়েছে? এটা এখান থেকে তো আমি পুরো হার্ট ব্রেক হওয়ার খুশবু পাচ্ছি আর কি। তখন হিম্যানকে বলে, হিম্যান, কার জন্য হার্ট ব্রেক হয়েছিল শুনি? চিয়া কিন্তু বেশ ভালোই বুঝতে পারে দেখছি। পূজাও বলে, হ্যাঁ হ্যাঁ বলো বলো, কার জন্য তুমি এই বিছানা পুড়িয়েছিলে, কার জন্য কালকে রাত্রে তুমি সোমনাথ মুখার্জিকে মর্গে আটকে রেখেছিলে, বলো বলো। মহারাজ চুপ করে থাকে। পূজা মনে মনে বলে, যদিও তুমি চুপ করে থাকলেও আমি তোমার মনে সব উত্তর বুঝতে পারি, আমি জানি সবকিছু তুমি আমার জন্য করেছিলে। জয়ন্ত মহারাজকে সাইডে নিয়ে গিয়ে বলে, এ কি পূজা বৌদি কি সব জেনে গেছে নাকি রে? মহারাজ বলে, না না, আরে আমি বলিনি, আরে বুঝতে পারছিস না, মিনি গোয়েন্দা, একেবারে পাক্কা গোয়েন্দা, সেটাও বলা যাবে না, ধানি লঙ্কা বুঝিস তো, একদম ধানি গোয়েন্দা। এদিকে মহারাজ পূজাকে বলছে যে, দেখো তুমি কিন্তু আর কারোর ভালোর জন্য কোনো কিছু করতে যেও না। পূজা বলে, আমি তো করবই,
আর তোমাকে তো বলেইছি যে তোমাকে নির্দোষ প্রমাণ করে সমস্ত অস্ত্রগুলো জড়ো হচ্ছে, সমস্ত সাক্ষী প্রমাণ আমি জড়ো করছি, তারপর আমি কোর্টে যাব আর তোমাকে মিথ্যে অভিযোগ থেকে আমি মুক্তি দেব। আর এইসব কেন করব জানো? তুমি যেই জন্য করো, ভালোবাসার জন্য, সেই জন্যই। মহারাজ অবাক হয়ে পূজার দিকে তাকিয়ে থাকে, যে হাজারো চেষ্টা করলেও পূজা তার লক্ষ্য থেকে কিন্তু সরবে না। চিয়া যেমন কথায় কথায় বলে যে হিম্যান খুব ভালো, আমি এই জন্য তো হিম্যানকে এতটা ভালোবাসি। তখন মহারাজ বলে, এই ভুল করো না চিয়া, আমাকে ভালোবাসলে কিন্তু খুব দুঃখ, খুব বিপদ, খুব কষ্ট। আমি কিন্তু জুবেনাইল হোমেও গেছি, সেখান থেকে ফেরত আসা। তখন চিয়া বলে, কাউকে ভালোবাসলে তো সবটা নিয়েই ভালোবাসতে হয়। আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তো আমি ভালোবাসার লোকের জন্য নরকেও যেতে পারি। পূজা তখন বলে যে তোমার সঙ্গে কিন্তু আমার এই ব্যাপারে অনেকটা মিল আছে চিয়া। শিব তো অবাক হয়ে চিয়ার দিকে তাকিয়ে থাকে। মহারাজ চুপ করে থাকে আর পূজার নজর মহারাজের দিকে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।